সমানতা শেষ করার পরে আমরা এখন বিভিন্ন রকমের জৈব বিক্রিয়া সম্পর্কে আমরা একটু পড়াশোনা করব। তো এখানে আমাদের জৈব যৌগে মোটামুটি ৪ ধরনের আমরা হচ্ছে যে বিক্রিয়া দেখতে পাই। ঠিক আছে? তো বিক্রিয়াগুলো মোটামুটি সহজ। একটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া হতে পারে। তো এগুলো তো নতুন করে বোঝানোর কিছু নাই। এগুলো জাস্ট হচ্ছে যে আমাদের উদাহরণ, মানে কি ধরনের বিক্রিয়া হয় এগুলো দেখলে হয়ে যাবে আমাদের। তো এখানে প্রথমে হচ্ছে আমাদের ক্লোরোইথেন ছিল। এখানে আমাদের ও হাইড্রোক্সাইড আয়নটা আসলো। ক্ষারের সাথে যদি আমরা বিক্রিয়া দিই, তাহলে এই হাইড্রোক্সাইড আয়নটা এসে কি করবে? এইটাকে তোমার হচ্ছে যে প্রতিস্থাপন করবে। ঠিক আছে? তো ক্লোরিনকে প্রতিস্থাপন করে ফেললো। ক্লোরিনকে প্রতিস্থাপন করলে আমার এখানে ইথানল তৈরি হলো। ঠিক আছে? আচ্ছা। এবং এরপরে যেটা আসছে সেটা হচ্ছে আমাদের জুট বিক্রিয়া বা সংযোজন বিক্রিয়া। হ্যাঁ, তো এটা কি হচ্ছে? এটা হচ্ছে দুইটা ভিন্ন অণু যুক্ত হয়ে নতুন একটা জৈব অণু গঠন করবে, সেটাকে আমরা জোট বিক্রিয়া বলবো। ঠিক আছে? তো এখানে কি হয়? এখানে মূলত আমাদের পাই বন্ধন বিশিষ্ট যে জৈব যৌগগুলো আছে সেগুলোতে আমাদের এই জোট বিক্রিয়াটা বেশি দেখা যায়। এখানে পাই বন্ধনটা ভেঙে যাবে, পাই বন্ধন ভেঙে গিয়ে সিগমা বন্ধনটা গঠন হবে। ঠিক আছে? যেমনটা আমরা উদাহরণে দেখতে পাচ্ছি, দেখো উদাহরণের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখো এখানে দেখা যাচ্ছে যে এখানে প্রথমে একটা ইথিন ছিল। ইথিনের সাথে যদি আমরা প্রোমিন যুক্ত করতে চাই তাহলে কি হবে? এখানে যে পাই বন্ধনটা আছে সেই পাই বন্ধনটা ভেঙে গিয়ে এখানে একটা সিগমা বন্ধন এবং এখানে একটা সিগমা বন্ধন গঠন হয়েছে। গঠন হয়ে এখানে আমাদের হচ্ছে যে ব্রোমিনটা যুক্ত হয়েছে। এখানে একটা ব্রোমিন যুক্ত হলো, সেম একই রকম ভাবে এখানে আর একটা আমাদের ব্রোমিন যুক্ত হচ্ছে। তো এটাকে আমরা বলতেছি হচ্ছে যে সংযোজন বিক্রিয়া। তাহলে সংযোজন বিক্রিয়া কোথায় হবে সেটা তুমি হচ্ছে জেনে ফেললে, যে সংযোজন বিক্রিয়া হলো পাই বন্ধন বিশিষ্ট যে জৈব যৌগগুলো আছে সেগুলোতে আমরা সংযোজন বিক্রিয়া দেখতে পাবো। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা হচ্ছে যে অপসারণ বিক্রিয়া আমরা দেখি। যদি অপসারণ বিক্রিয়াটাও আমরা আগেও পড়েছি, এখনো আমরা যদি দেখি তাহলে দেখো এই বিক্রিয়াটা কিন্তু তুমি আসলে আগে থেকেই জানো, যে ইথানল থেকে ইথিন প্রস্তুতির বিক্রিয়া। ঠিক আছে? তো এখানে আমাদের গাঢ় H2SO4 লাগে, এটা 19ও কিন্তু জৈব যৌগ যখন পড়েছিল তখনও কিন্তু এই বিক্রিয়াটা ছিল। এখানে কি হয়েছিল? এখানে আমাদের এই যে হাইড্রোজেন এবং হাইড্রক্সিল আয়নটা সরে গিয়ে এইটা এইদিকে অ্যাড হয়েছিল এবং এইটা এখানে অ্যাড হয়েছিল। ঠিক আছে? অ্যাড হয়ে এখানে মূলত ইথিন যে যৌগটা আছে সেটা তৈরি করেছে। ঠিক আছে? তো আমাদের এটা হচ্ছে, আমাদের এটাকে আমরা বলি হচ্ছে যে অপসারণ বিক্রিয়া। তো এখানে মনে রাখতে হবে যে অপসারণ বিক্রিয়াতে কি হয়? অপসারণ বিক্রিয়াতে কিন্তু আমরা নতুন করে কার্বন কার্বন পাই বন্ধনের সৃষ্টি হচ্ছে, এবং যৌথ বিক্রিয়া বা সংযোজন বিক্রিয়াতে কি হচ্ছে? পাই বন্ধন কিন্তু এখানে ভেঙে যাচ্ছে, আর অপসারণ বিক্রিয়াতে পাই বন্ধন তৈরি হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, তো আমরা পরের পেজে যাই, দেখি আমাদের কি কি আছে আর। এবং লাস্টে যেটা আছে সেটা হচ্ছে সমানুকরণ বিক্রিয়া। এখানে আমরা এটা নতুন করে বোঝানোর কিছু নাই। সমানুকরণ বিক্রিয়াতে কি হয়? সমানুকরণ বিক্রিয়াতে জাস্ট এই যে আমাদের বিউটেন ছিল, এই বিউটেনটা সমাণু হয়ে 2 মিথাইল প্রোপেন তৈরি করেছে, অর্থাৎ এদের আহ, এই মিথাইল মূলকটা এখানে এসে যুক্ত হয়ে এখানে মিথাইল মূলক হিসেবে যুক্ত হয়ে গেছে এখানে। ঠিক আছে? এবং এখানে একটা হাইড্রোজেন কমে গেছে। ঠিক আছে? এই হলো তোমার মানে পরমাণুগুলো কি হলো? নিজেদের মধ্যে পুনর্বিন্যাস করলো। এটাই হচ্ছে আমাদের সমানুকরণ বা পুনর্বিন্যাস বিক্রিয়া। আচ্ছা, এরপরে তোমাকে হচ্ছে যে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ব্রোমিনের সংযোজন বিক্রিয়া। তো এখানে মূলত আমরা যে জিনিসটা আসলে দেখার চেষ্টা করব সেটা হচ্ছে কার্বন কার্বন মানে যখন ব্রোমিন সংযোজন হবে তখন কিভাবে সংযোজন হচ্ছে। ঠিক আছে? তো ব্রোমিনের সংযোজন কৌশলটা পড়ার আগে আমরা মূলত আরেকটা টপিক পড়ে আসি, তারপরে এখানে আমরা আসবো। এটা হচ্ছে কার্বন কার্বন কিভাবে বন্ধনটা আসলে ভাঙে। হ্যাঁ, তো কার্বন কার্বন বন্ধন আমরা মূলত দুই ভাবে ভাঙতে দেখতে পাই। একটা হচ্ছে তোমার কার্বন কার্বন বন্ধন বিভাজনে দুই রকম বন্ধন, দুই ভাবে বন্ধনটা আসলে ভাঙে। একটা হচ্ছে বন্ধনের সুষম বিভাজন হবে, একটা হচ্ছে বন্ধনের বিষম ভাঙন ঘটবে। এটা কিরকম? এটা হচ্ছে যে মনে করো যে এ এবং বি দুইটা তোমার হচ্ছে যে অধাতু। হ্যাঁ, এরা কি করেছে? এরা নিজেদের মধ্যে সমযোজী বন্ধন গঠন করেছে। তার মানে আমাদের এ পাশে হচ্ছে আমাদের এ আছে আর এ পাশে আমাদের বি আছে। এরা কি করলো? যখন সমযোজী বন্ধনে আসলো তখন এ হচ্ছে যে ও নিজের পক্ষ থেকে একটা
মনে করো ইলেকট্রন ও ও এখানে দিয়ে দিল, শেয়ার করলো, এও হচ্ছে যে একটা শেয়ার করলো এখানে। ঠিক আছে, এখন এটা হচ্ছে কি করলো, শেয়ার হলো এদের মধ্যে, শেয়ার হয়ে এরা বন্ধন অবস্থায় ছিল। তো এখন দেখা গেল ওদের মধ্যে একটা ঝগড়াঝাটি হলো, ঝগড়াঝাটি হওয়ার পরে এরা বলতেছে যে আমরা এখন আর একসাথে থাকবো না। ঠিক আছে, ব্রেকআপ হলো এদের, ব্রেকআপ হয়ে এরা মনে করো চাইলো যে হচ্ছে আমরা এখন আর একসাথে থাকবো না। তখন কি করলো, বি বলতেছে যে আমি যা যা দিয়েছিলাম আমি আমার জিনিসপত্র নিয়ে আমি চলে গেলাম। এ বলতেছে তাহলে আমি আর একা একা বসে থেকে কি করব, আমি আমার জিনিসপত্র নিয়ে চলে আসলাম। ঠিক আছে, তাহলে দেখো এদের মধ্যে একটা ভাঙন ঘটলো, কিন্তু এরা কিন্তু নিজেরাই নিজেদের সব জিনিসপত্র নিয়ে চলে আসতেছে। অর্থাৎ এখানে দেখো যে এর সাথে ও এ এর ইলেকট্রনটা থেকে যাচ্ছে এবং বি এর সাথে বি এর ইলেকট্রনটা থেকে যাচ্ছে। তো যেহেতু বি এর সাথে বি এর ইলেকট্রন থেকে যাচ্ছে, তার মানে তোমার মনে একটা কোশ্চেন আসতে পারে যে এই বি এর সাথে তো একটা ইলেকট্রন থেকে যাচ্ছে, তার মানে কি বি এর ক্ষেত্রে আমরা এখানে বি নেগেটিভের কথা বুঝবো, বা এর ক্ষেত্রে ক্ষেত্রে কি আমরা এ নেগেটিভের কথা বুঝবো? তা কিন্তু না। এটা একটু ভালোভাবে দেখার চেষ্টা করো। সেটা হচ্ছে এরকম যে এ এর যে ইলেকট্রন সংখ্যা ছিল, এর কিন্তু মনে করো বহিঃকক্ষপথে 7টা ইলেকট্রন ছিল। ঠিক আছে, এর বহিঃকক্ষপথে 7টা ইলেকট্রন ছিল। এ কি করেছিল, এই কক্ষপথের ইলেকট্রনটাকে আর একটা ইলেকট্রন হলেই কিন্তু এ স্থিতিশীল অবস্থায় চলে যেত। তখন কি হয়েছে, এই যে বি যে যৌগটা আছে এর সাথে তখন হচ্ছে কি করেছে, সমযোজী বন্ধনে এসছে। অর্থাৎ এও একটা দিল এখানে, আর এপাশ থেকে একটা পেলো, তার মানে কি হলো, এর হচ্ছে যে 8টা পূরণ হয়ে গেল, এর 8টা পূরণ হয়ে গেল, বি এরও মনে করো 8টা পূরণ হলো। এই অবস্থায় কিন্তু এটা ছিল, অর্থাৎ এখানে যে এক্সট্রা যে ইলেকট্রনটা আছে এটা কিন্তু ওর মানে নিজস্ব ইলেকট্রন, এটা কিন্তু ওর আলাদা কোনো ইলেকট্রন না। ঠিক আছে, বা বাইরের কোনো মৌলের ইলেকট্রন না। এই কারণে এখানে আমরা যেটা এর মাথায় যে ইলেকট্রনটা আমরা দেখতে পাচ্ছি এইটা, এটাকে আমরা মূলত ফ্রি রেডিকেল বলি। ঠিক আছে, অর্থাৎ এরা সুষম বন্ধনের ফলে নিজ নিজ ইলেকট্রনটাকে নিজেদের সাথে নিয়ে এসছে। এরা অন্যের ইলেকট্রন যেহেতু আনে নাই, তার মানে কিন্তু এরা মানে নেগেটিভ ইলেকট্রন বিশিষ্ট না এরা। ঠিক আছে, অর্থাৎ এরা আয়নিত অবস্থায় না, এটা জাস্ট হচ্ছে পরমাণু আকারেই আছে। অর্থাৎ এখানে এ একটা আলাদা পরমাণু, বি একটা আলাদা পরমাণু, জাস্ট এদের মধ্যে একটা ভাঙন হয়ে সুষম বিভাজন হয়েছে। ঠিক আছে, কিন্তু যখন হচ্ছে যে বিষম ভাঙন ঘটবে, তখন কি হচ্ছে দেখো, যখন বিষম ভাঙন ঘটতেছে তখন কিন্তু এদের আহ, অন্য একটা কারণে বিষম ভাঙন ঘটতেছে। যেমন মনে করো এ এবং বি আছে এখানে, ঠিক আছে, এবং এ এবং বি এর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার খুব পার্থক্য আছে। এ দিয়েছে, এও দিয়েছে। এখন এর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকার বেশি হওয়ার কারণে, বা এ এবং বি এর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকার কারণে এ কি করলো, এখান থেকে যে ইলেকট্রনটা ছিল ও নিজের দিকে টান দিল। ঠিক আছে, যখনই ইলেকট্রনটাকে নিজের দিকে টান দিল তখন কি হয়েছে, এ তখন হয়ে গেছে নেগেটিভ, আর বি তখন হয়ে গেছে পজিটিভ। যেটা আমরা অনেক সময় দেখে থাকি, যে মনে করো পানির ক্ষেত্রে H2O, এখানে কি হয়, এখানে কিন্তু এখানে আমাদের H আছে, এখানে অক্সিজেন আছে, এবং এখানে পুনরায় আমাদের H আছে। ঠিক আছে, এখন কি হলো, এখন হচ্ছে যে এইচ এর, এরা হচ্ছে একটা দুটা করে ইলেকট্রন এখানে শেয়ার করেছিল। এখন মনে করো যে এদের মধ্যে ভাঙন ঘটলো, বা এখানে আমরা কি দেখি, এখানে দেখি আমরা অক্সিজেনের মাথায় ডেল্টা টু মাইনাস দেখি, এবং এখানে আমরা দেখি ডেল্টা প্লাস, এখানেও আমরা দেখি ডেল্টা প্লাস। এটা কেন দেখি, কারণ হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকার কারণে এই যে দুইটা ইলেকট্রন শেয়ার করেছিল, এই দুইটা ইলেকট্রনকে এই অক্সিজেন নিজেদের দিকে টান দিবে। ঠিক আছে, নিজেদের দিকে টান দেয়। তো যখনই নিজের দিকে টান দিচ্ছে তখন কি হচ্ছে, এদের মধ্যে যখনই কোনো সময় ভাঙন আসা শুরু করতেছে, তখন হাইড্রোজেন ওর কাছ থেকে ওর মানে ওর যে ইলেকট্রন ছিল ওই ইলেকট্রনটা চাওয়ার পরেও দেখা যাচ্ছে যে অক্সিজেন সেই ইলেকট্রনটা আর দিতে যাচ্ছে না। তখন কি হচ্ছে, তখন কিন্তু অক্সিজেন যখন আলাদা হয়ে যাচ্ছে ও দুইটা ইলেকট্রন নিয়ে আলাদা হয়ে যাচ্ছে, এবং হাইড্রোজেনের আর কিছু না থাকার কারণে ইলেকট্রনটা হারিয়ে দিয়ে ও হচ্ছে যে পজিটিভ আয়ন হিসেবে আয়নিত হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এখানে এভাবে আমরা মূলত দুই ধরনের বন্ধন দেখতে পাই। একটা হচ্ছে যে মানে ভাঙন দেখতে পাই, একটা হচ্ছে বন্ধনের সুষম ভাঙন,
এবং আরেকটা দেখতে পাই বন্ধনের বিষম ভাঙন। তবে যেটা জিনিসটা মনে রাখতে হবে যে সুষম ভাঙনে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য প্রায় সমান থাকে। এই যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য প্রায় সমান থাকে এবং বিষম ভাঙনে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য অনেক বেশি থাকে। তো অনেক বেশি থাকার কারণে কি থাকে? পার্থক্য অনেক বেশি থাকে। এই কারণে কি হয়? ইলেকট্রনটা যে কোনো একটা মূলক নেবে এবং সেটা ঋণাত্মক আয়নে পরিণত হবে এবং যে আয়নটাতে কোনো ইলেকট্রন ও গ্রহণ করতে পারছে না, অর্থাৎ ইলেকট্রন দিতে হয়েছে বাধ্য হয়ে, সেটা কি হয়ে যাবে? পজিটিভ আয়ন রূপে এটা থেকে যাবে। আবার আরেকটা পার্থক্যের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এখানে পরমাণুগুলোতে যখন ভাঙন হয় তখন এরা পরমাণু অবস্থাতেই থাকে, আয়নিত অবস্থাতে এরা যায় না। কিন্তু যদি বিষম ভাঙন হয় তখন কিন্তু কি হচ্ছে? এদের মধ্যে আহ একটা কি হচ্ছে? একটা হচ্ছে যে তোমার বিষম ভাঙনের কারণে এরা হচ্ছে যে আয়নিত হয়ে পড়ছে। ঠিক আছে? একটা হচ্ছে পজিটিভ আয়ন হয়ে যাচ্ছে এবং একটা নেগেটিভ আয়ন হয়ে যাচ্ছে। তো আমরা মূলত কার্বন বন্ধন বিভাজনে আমরা মূলত দুই ধরনের বন্ধন পেলাম, বন্ধন বিভাজন আমরা দেখতে পেলাম। ঠিক আছে? তো এরপরে দেখো আমরা হচ্ছে ফ্রি রেডিকেল নামে একটা কথা পাচ্ছি। তো ফ্রি রেডিকেল আর কিছুই না, এটা জাস্ট হচ্ছে যে আমরা একটু আগে যে মানে সুষম বিভাজন যেটা আমরা পড়লাম সেই জিনিসটারই একটা মানে উদাহরণ বলতে পারো বা একটা নাম বলতে পারো। দেখো এই যে সুষম ভাঙনের ফলে কি হচ্ছে? এ এবং বি এর ফ্রি রেডিকেল তৈরি হচ্ছে। এই যে দেখো, এই যে একটা করে ইলেকট্রন এরা নিজেদের সাথে ভাগ করে নিয়েছে। ক্লোরিনের যখন সুষম ভাঙন ঘটতেছিল তখন হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি ক্লোরিন ফ্রি রেডিকেল। এই যে এক্সট্রা যে ডটটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে যে এদের নিজস্ব নিজস্ব কি ইলেকট্রন। ঠিক আছে? তো ফ্রি রেডিকেলে কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো যদি আমরা একটু দেখি তাহলে দেখো এখানে বলা হচ্ছে কি যে এরা কিন্তু বিদ্যুতিক চার্জ যুক্ত বা আয়নিক প্রকৃতির হয় না, কারণ বিজোড় ইলেকট্রনটা কি এদের নিজেদের সমযোজী বন্ধন সৃষ্টির পূর্বে নিজস্ব ইলেকট্রন ছিল। এই কারণে যখন হচ্ছে যে বিভাজন হয়ে যাচ্ছে তখন এই ইলেকট্রনটা তাদের নিজেরই থেকে যাচ্ছে, অর্থাৎ এরা পরমাণু অবস্থাতেই থেকে যাচ্ছে। তারপরে বলা হচ্ছে কি যে ফ্রি রেডিকেল গুলো সক্রিয় এবং ক্ষণস্থায়ী। ঠিক আছে? এরা সক্রিয় এবং ক্ষণস্থায়ী, কাজেই এরা অন্য কোনো ফ্রি রেডিকেলকে পেলে এরা কিন্তু একসাথে যুক্ত হয়ে যেতে চাইবে। ঠিক আছে? এই জন্য উৎপন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই অন্যান্য অন্য ফ্রি রেডিকেল অর্থাৎ অন্য ফ্রি রেডিকেল মূলক যখনই পাচ্ছে তখন এরা কি করছে? জোড় গঠন করার সৃষ্টি করতে চেষ্টা করতেছে। ঠিক আছে? অর্থাৎ ফ্রি রেডিকেল গুলো সক্রিয় হওয়ার কারণে এরা প্রকৃতিতে মুক্ত অবস্থা থাকে না। এই ক্লোরিন আছে, আরেকটা ক্লোরিন ফ্রি রেডিকেল পেলো, এরা যুক্ত হয়ে তখন আবার পুনরায় ক্লোরিন অণু গঠন করে ফেললো। ঠিক আছে? তো এভাবেই মূলত তোমার হচ্ছে ফ্রি রেডিকেলটা কাজ করে আমাদের এখানে। আচ্ছা, এবং এখানে আরেকটা জিনিস দেখো যে এখানে ফ্রি রেডিকেলের স্থায়িত্ব কিছু কিছু মানে ফ্যাক্টরের উপর নির্ভর করে এবং এটা সিরিয়ালটা তোমাকে একটু মনে রাখতে হবে যে কিসের কিসের উপর নির্ভর করে। দেখো, ফ্রি রেডিকেলের স্থায়িত্ব যেটা বলা হচ্ছে যে এদের মানে সক্রিয়তার মানে বিপরীত জিনিস। ঠিক আছে? অর্থাৎ এরা কখন কখন স্থায়ী থাকবে। যেমন মনে করো R3 কার্বন, এটা দ্বারা কি বোঝানো হচ্ছে দেখো তোমাকে আমি একটু এঁকে দেখাই। R3 কার্বন দ্বারা বোঝানো হয় হচ্ছে যে এইটা, মনে করো এখানে একটা আর, এখানে একটা আর, ভালো করে দেখি, মনে করো এখানে একটা আর মূলক যুক্ত আছে এবং এখানে একটা আর মূলক যুক্ত আছে। আর দ্বারা কিন্তু বোঝাচ্ছে হচ্ছে আমরা অ্যালকাইল মূলক যুক্ত আছে। ঠিক আছে? এবং এই পাশে যে কার্বনটা ছিল, এই যে হাতটা ফাঁকা ছিল, এই হাতের সাথে একটা ফ্রি রেডিকেল যুক্ত আছে। অর্থাৎ আমরা বলতে পারি যে এটার সাথে মনে করো আরেকটা কার্বনের মনে করো যে সুষম বিভাজন হয়েছে। সুষম বিভাজন হওয়ার পর এই কার্বনটা চলে গেছে ওর ইলেকট্রন নিয়ে এবং এই কার্বনটা ওর যে আরেকটা ইলেকট্রন ছিল এই ইলেকট্রনটা ও ওর মাথায় ধরে বসে আছে। ঠিক আছে? তো যখনই ওর মাথায় ধরে বসে আছে তার মানে আমরা তখনই বুঝতে পারলাম যে এইটাকে আমরা মূলত বলতেছি 3 ডিগ্রি অ্যালকাইল অ্যালকাইল কার্বনের আমরা হচ্ছে যে একটা মনে করো যে হচ্ছে 3 ডিগ্রি অ্যালকাইল মূলক বলতেছি আমরা এটাকে, এবং এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকাইল মূলকের ফ্রি রেডিকেল অবস্থা। ঠিক আছে? তো এখন দেখো যে বলা হচ্ছে যে এইটা এইটার তুলনায় বেশি স্থায়ী। কোনটার তুলনায়? এইটার তুলনায়। ঠিক আছে? আমি দেখাই তোমাকে, এপাশে একটা হাইড্রোজেন আছে। ঠিক আছে? এবং আমাদের হচ্ছে ফ্রি রেডিকেল কোনটা? মনে করো যে হচ্ছে এইটা হচ্ছে ফ্রি রেডিকেল। ঠিক আছে? এটা হচ্ছে এই কার্বনের জন্য ফ্রি রেডিকেল।
বলা হচ্ছে যে এইটার তুলনায় অর্থাৎ 3 ডিগ্রির তুলনায় 2 ডিগ্রি বেশি সক্রিয়, বা 3 ডিগ্রি হচ্ছে বেশি স্থায়িত্ব, মানে হচ্ছে এরা সহজে সক্রিয় হয় না, ঠিক আছে, বা বিক্রিয়া করে না বা কারোর সাথে যুক্ত হয় না। এটা আমরা কিভাবে বুঝবো বা কিভাবে আমরা এটাকে ডিল করব? দেখো, তো এখানে এই যে কার্বনটা আছে, এই কার্বনের 3 দিকে কার্বন অ্যালকাইল মূলক বা ঋণাত্মক মূলক যুক্ত আছে, ঠিক আছে। তো ঋণাত্মক মূলক যেগুলো যুক্ত থাকে, এই যে অ্যালকাইল মূলক যেগুলো যুক্ত থাকে, এদের কাজ হচ্ছে এই কার্বনকে, এটা আমি পরে দেখাবো অবশ্যই, এখন আপাতত ভাবে জেনে রাখো যে এই কার্বনকে পাশ থেকে সাপোর্ট দেওয়া, ঠিক আছে। এই কার্বনকে পাশ থেকে সাপোর্ট দেওয়া, পাশ থেকে সাপোর্ট দেওয়া বলতে বোঝানো হচ্ছে যে এরা এই কার্বনকে ইলেকট্রন দান করে, ঠিক আছে। এটা আমরা পরবর্তীতে আরো বিস্তারিত জানবো, আপাতত তোমাকে হালকা করে বুঝাচ্ছি, হ্যাঁ, যে এই কার্বনকে এরা পাশ থেকে সাপোর্ট দেয়, ঠিক আছে। তো যখনই এরা পাশ থেকে সাপোর্ট দিচ্ছে, 3টা কার্বন যখন পাশ থেকে সাপোর্ট দিচ্ছে, তখন এই কার্বনটা পুনরায় বন্ধনে যাওয়ার প্রয়োজন অনুভব করছে না, ঠিক আছে। কিন্তু এই যে এই 2টা যখন অ্যালকাইল মূলক আছে এবং এক পাশে যখন ফাঁকা আছে, এর একটা হাত অর্থাৎ হাইড্রোজেন যখন একটা আলাদা আছে, এই হাইড্রোজেনটা কিন্তু এই কার্বনকে সরাসরিভাবে ইলেকট্রন দান করার মাধ্যমে সাপোর্ট দিতে পারে না, ঠিক আছে। তো সেই কারণে আমরা মূলত দেখতে পাই যে এই যে 3 কার্বন বিশিষ্ট যে অ্যালকাইল মূলক আছে, তার তুলনায় 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইল মূলক, যদি আমরা হচ্ছে সরি 2 কার্বন বলতেছি, 2 ডিগ্রি অ্যালকাইল মূলক তোমার হচ্ছে যে কি হয়, অন্য কোনো ফ্রি রেডিকেল পেলে এরা যুক্ত হওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ে, ঠিক আছে। তার থেকে আবার দেখতে পাবো আমরা 1 ডিগ্রি অ্যালকাইল মূলক তার থেকে বেশি সক্রিয় হয়ে যাবে, এবং মিথাইল মূলক যদি থাকে আলাদাভাবে কোনো, এই যে এটা মনে করো মিথাইল মূলক আছে, এর সাথে যদি আমার কোনো মনে করো যে হচ্ছে যে ফ্রি রেডিকেল যুক্ত থাকে, তাহলে আমরা দেখতে পাবো যে এরা তোমার হচ্ছে যে বেশি সক্রিয় হয়ে যাচ্ছে। আপাতত যেটা বললাম সেটা মনে রাখো, যে এখানে 5 থেকে অ্যালকাইল মূলকের সাপোর্ট থাকার কারণে যত অ্যালকাইল মূলক থাকবে তত বেশি এই কার্বনটা সাপোর্ট পাবে। আমরা পরবর্তীতে বিস্তারিত এটা নিয়ে আরেকটা টপিক আছে, আমরা পরবর্তীতে বিস্তারিত এই টপিকটা নিয়ে পড়বো, তখন হচ্ছে আমি তোমাকে এটা আরো একটু ক্লিয়ার করে বুঝাই দিব, ঠিক আছে। আচ্ছা, তো এটা দেখো যে স্থায়িত্ব যে ক্রমটা থাকে আমাদের 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি স্থায়িত্ব ক্রম, ঠিক তার বিপরীত হচ্ছে সক্রিয়তার ক্রম, ঠিক আছে। সক্রিয়তার ক্রম কি বোঝাচ্ছে? সক্রিয়তার ক্রম কিন্তু বোঝাচ্ছে যে কে কত বেশি সক্রিয়। দেখো এই যে মিথাইল মূলকটা বেশি সক্রিয়, তার তুলনায় 1 ডিগ্রি কার্বন যেটা আছে অ্যালকাইল মূলক আছে সেটা বেশি সক্রিয়, তার তুলনায় এইটা সক্রিয় 2 ডিগ্রি কার্বন অ্যালকাইল মূলক আছে সেটা সক্রিয়, আর লাস্টে সব থেকে কম সক্রিয় হচ্ছে কে, 3 ডিগ্রি অ্যালকাইল মূলক, এটা হচ্ছে সবচেয়ে কম সক্রিয়। এটা একটা মনে রাখতে হবে যে ফ্রি রেডিকেলের স্থায়িত্বের ক্রম কোনটা এবং সক্রিয়তার ক্রম কোনটা। তবে একটা মনে রাখবা, ফ্রি রেডিকেলের সক্রিয়তার ক্রম মনে রাখবা, কিংবা ফ্রি রেডিকেলের স্থায়িত্বের ক্রম মনে রাখবা। পরীক্ষায় যেটা আসবে তোমাকে কি করতে হবে, তার বিপরীতটা নিয়ে তোমাকে হচ্ছে যে একটা মনে রাখলে কি হচ্ছে, তার বিপরীত হয়ে যাচ্ছে অপরটা, ঠিক আছে। তো আশা করি জিনিসগুলো তুমি বুঝতে পেরেছো বা আমি তোমাকে বোঝাতে পেরেছি, না বুঝতে পারলে অবশ্যই আমাকে জানাবা। এর- এরপরে দেখো আমরা হচ্ছে যে এটা তো সুষম বিভাজনের কাহিনী গেল, তাই না। তো এখন আমরা হচ্ছে বিষম বিভাজন নিয়ে পড়বো। তো বিষম বিভাজন যখন হয়েছিল তখন হচ্ছে আমরা দুইটা জিনিস পেয়েছিলাম, তাই না। একটা হচ্ছে আমাদের আহ এ নেগেটিভ, আর একটা ছিল আমাদের বি পজিটিভ, ঠিক আছে। তো যখন কেন্দ্রীয় কার্বন পরমাণু পজিটিভ আকার ধারণ করে, অর্থাৎ তোমার হচ্ছে যে সি প্লাস উৎপন্ন হয়, তখন আমরা সেটাকে বলি হচ্ছে কার্বো ক্যাটায়ন বলা হয় সেটাকে, ঠিক আছে। বা এটার আরেকটা নাম হচ্ছে কার্বনিয়াম আয়ন, কার্বনিয়াম আয়ন, বা এটাকে বলা হয় কার্বো ক্যাটায়ন, ঠিক আছে। এটা একটু মনে রাখতে হবে। তো কার্বনিয়াম আয়ন হলো একক ধনাত্মক চার্জযুক্ত কার্বন, অর্থাৎ হচ্ছে আমাদের বিষম বিভাজনের ফলে আমরা হচ্ছে যে এই অবস্থাটা আসলে পেয়ে থাকি, ঠিক আছে। এখানে এটা দেখানো হচ্ছে যে ক্লোরোমিথেন যেহেতু ছিল, আমাদের ক্লোরোমিথেনে ক্লোরিন এবং কার্বনের মধ্যে তড়িৎ পার্থক্য অনেক বেশি থাকার কারণে আমাদের কি হয়েছে, এখানে বিষম বিভাজন হয়েছে। তো ক্লোরিনের তড়িৎ কত কত, তো ক্লোরিনের তড়িৎ কত কিন্তু 3.5, আর কার্বনের তড়িৎ কত সম্ভবত 2.1 বা এরকম, ঠিক আছে।
তো এদের মধ্যে তড়িৎচুম্বকতার পার্থক্য থাকার কারণে এখানে বিষম বিভাজন হয়ে এখানে তৈরি হয়েছে কার্বনিয়াম আয়ন এবং এখানে তৈরি হয়েছে ক্লোরাইড একটা। ঠিক আছে। তো এখানে দেখো যে আমাদের এটা তো আমাদের কার্বনিয়াম আয়ন আমরা পড়লাম। তো এখানে আমাদের মিথাইল কার্বনিয়াম আয়ন তৈরি হতে পারে বা ইথাইল কার্বনিয়াম আয়ন তৈরি হতে পারে। ঠিক আছে। তো এভাবে আমরা মূলত এই যে কার্বন, দেখো এই কার্বনের যেহেতু আমাদের এইটা গেছে, এই কারণে আমরা হচ্ছে এখানে পজিটিভ আয়নটা দেখতে পাচ্ছি। ঠিক আছে। আচ্ছা, এটা সক্রিয়তার বা স্থায়িত্বের দিকটা আমরা যদি এভাবে চিন্তা করে দেখি, আহ যে কার্বনিয়াম আয়ন কিন্তু অনেক সক্রিয় হয়ে থাকে। ঠিক আছে। কারণ ধনাত্মক চার্জযুক্ত কার্বন পরমাণুর যোজ্যতা স্তরে কি থাকে, তিনটা সমযোজ্যতায় মোট 6টা ইলেকট্রন কিন্তু শেয়ারকৃত অবস্থায় আছে। ঠিক আছে। দেখো এখানে আমাদের হচ্ছে যে স্থায়িত্বের ক্রমটার দিকে আমরা যদি তাকাই, দেখো স্থায়িত্বের ক্রমে বলা হচ্ছে যে কার্বনিয়াম আয়ন কিন্তু বেশ স্থায়ী হয়ে থাকে। ঠিক আছে। এবং 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন কিন্তু অধিক স্থায়ী হয়ে থাকে। এটা কিন্তু আমরা এর আগের এতেও দেখতে পেলাম। ঠিক আছে। আগের এতে আমরা যদি দেখি, দেখো এখানে আমরা দেখেছিলাম যে 3 ডিগ্রি অ্যালকাইল মূলক যেটা ছিল সেটা কিন্তু বেশি স্থায়ী ছিল। ঠিক আছে। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি যে স্থায়িত্বের ক্রম থেকে দেখা যায় যে কার্বনিয়াম আয়ন অর্থাৎ কার্বোক্যাটায়ন এটা কিন্তু হচ্ছে কি হয়, এটা হচ্ছে তোমার 3 ডিগ্রি যেটা ছিল সেটা কিন্তু অধিক সক্রিয়, অধিক স্থায়িত্ব হয়। এর কারণটাও ঠিক আগের মতো। ঠিক আছে। যেহেতু 3 ডিগ্রি স্থায়ী, এই কারণে মানে কেন স্থায়ী, কারণ হচ্ছে যে এটাতে তোমার হচ্ছে যে আমরা দেখতে পাই যে এই কার্বনের 3 দিকে 3টা অ্যালকাইল মূলক যুক্ত আছে। অ্যালকাইল মূলক যুক্ত থাকার কারণে এই কার্বনের যেটা হচ্ছে যে ইলেকট্রনের যে ঘাটতি থাকে সেটা হচ্ছে যে এরা শেয়ার করার মাধ্যমে সেটা পূরণ করে দেয়। কিন্তু যদি এখানে এই কার্বনের ক্ষেত্রে আমরা যদি দেখতে চাই যে হচ্ছে এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে, ঠিক আছে, কিংবা এখানে আবার হাইড্রোজেন আছে, তাহলে হচ্ছে আমরা কি পাবো, তাহলে কিন্তু দেখতে পাবো যে এই কার্বনের যেটা কার্বোক্যাটায়ন, এই কার্বনটা এটা কিন্তু এখান থেকে পর্যাপ্ত পরিমাণে ইলেকট্রনের মানে সাপোর্ট না পাওয়ার কারণে এই কার্বনটা তখন অধিক সক্রিয় হয়ে যাবে। ঠিক আছে। এই জন্য দেখো এখানে 3 ডিগ্রির বেশি স্থায়িত্ব, 2 ডিগ্রি তার থেকে কম স্থায়ী এবং 1 ডিগ্রি তার থেকে কম স্থায়ী, এবং এইটা কিন্তু সব থেকে কম স্থায়ী। স্থায়িত্ব মানে বোঝাচ্ছে এরা হচ্ছে আসলে সক্রিয়তা। ঠিক আছে। এই কারণে এখানে লিখে দিয়েছে যে এরা হচ্ছে যে সক্রিয়তার ক্রম কি হচ্ছে, সক্রিয়তার ক্রম এদের স্থায়িত্বের ক্রমে ঠিক বিপরীত। ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কার্বন আয়ন। ঠিক আছে। এর আগে ছিল ছিল কার্বনিয়াম আয়ন। ঠিক আছে। ভালো করে খেয়াল করে দেখো, নামের বানানগুলো ভুল করো না। একটা হচ্ছে কার্বনিয়াম আয়ন আর আরেকটা হচ্ছে এই যে দেখো কার্বানায়ন। ঠিক আছে। তো এটা থেকে সব থেকে সুবিধা হলো এই কার্বনিয়াম আয়ন, এটা উচ্চারণ না করে তুমি হচ্ছে যদি এটা উচ্চারণ করো যে আমাদের একটা হচ্ছে কার্বো ক্যাটায়ন আর একটা হচ্ছে কার্বো অ্যানায়ন। তো অ্যানায়নটাকে আমরা হচ্ছে যে এখানে যেটা দেখতে পাই, দেখো যে এটা হচ্ছে কার্বানায়ন, অর্থাৎ কার্বো যোগ হচ্ছে অ্যানায়ন, এটাকে সন্ধি বিচ্ছেদ করে কার্বানায়ন করা হয়েছে। ঠিক আছে। এই যে এখানে সুন্দর করে লেখা আছে কার্বন অ্যান আয়ন। ঠিক আছে। তো এটা সুন্দরভাবে তোমাকে এটা বুঝতে হবে। তো এখানে আমাদের কি হয়েছিল, এটা হচ্ছে যে বিভাজনের তড়িৎচুম্বকতার পার্থক্য বেশি থাকার কারণে, অর্থাৎ কার্বনের সাথে যদি মনে করো যে এইটার সাথে জেড আরেকটা জৈব যৌগ যুক্ত আছে, যেখানে জেড পরমাণু মূলকের ঋণাত্মকতা সি পরমাণু অপেক্ষা কম ছিল। তো এই কারণে সি পরমাণু কি করেছিল, এই কিন্তু এই জেড পরমাণু থেকে ইলেকট্রনটা নিজের দিকে টান দিয়েছিল। এর ফলে এইটাতে এখন তৈরি হয়ে গেছে কি, এই সি পরমাণুটা তখন তৈরি হয়ে গেছে নেগেটিভ, আর ওই জেড পরমাণুটা তখন তৈরি হয়ে গেছে পজিটিভ। কারণ কি, কারণ এইটার তড়িৎচুম্বকতা বেশি, এটার তড়িৎচুম্বকতা কম। ঠিক আছে। তো যাই হোক, আমরা হচ্ছে যে আমাদের এতে আসি। এখানে দেখো, তো এখানে দেখানো হচ্ছে যে বিভাজনের ফলে কি তৈরি হয়েছিল। ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে যে এখানে যদি দেখতে চাই, দেখো এটা স্থায়িত্বের যে ক্রম, স্থায়িত্বের ক্রমটা কিন্তু আমরা এতক্ষণ পর্যন্ত যা পড়লাম তার ঠিক উল্টো। ঠিক আছে। তার ঠিক উল্টো। এখানে কি হচ্ছে, এখানে কিন্তু দেখো যে 1 ডিগ্রি যেটা তোমার হচ্ছে যে যেটা কোনো ডিগ্রি ছিল না, অর্থাৎ এখানে কোনো অ্যালকাইল মূলক ছিল না, তার স্থায়িত্ব সব থেকে বেশি এবং সব থেকে কম স্থায়ী হচ্ছে এইটা, অর্থাৎ এইটা হচ্ছে সব থেকে কম স্থায়ী এখানে। ঠিক আছে।
এটা হচ্ছে সবথেকে কম স্থায়ী। তোমাকে এটা মনে রাখতে হবে, কম স্থায়ী, এটা হচ্ছে সবথেকে কম স্থায়ী। ঠিক আছে, এটা হচ্ছে সবথেকে কম স্থায়ী। তো এখানে তুমি এই জিনিসটা মনে রাখলা, যেটা হলো সবথেকে কম স্থায়ী। তো আশা করি এটা তুমি বুঝতে পারছো যে আমাদের এখানে আসলে কি ঘটতে যাচ্ছে। আমরা পরবর্তীতে আরেকটা জিনিস শিখবো, যেটা হচ্ছে ইলেকট্রন আকর্ষীমূলক কি বা ইলেকট্রন বিকর্ষীমূলক কি। এটা আমরা পরবর্তীতে আমরা এটা সংজ্ঞা বা অন্য কিছু আমরা দেখবো। হ্যাঁ, তখন হচ্ছে আমরা এটা সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবা যে এটা স্থায়িত্ব ক্রমটা কেন এখানে বেশি হচ্ছে। আপাতত পক্ষে যেটা বললাম যে তোমার আহ এরা হচ্ছে ইলেকট্রনের সাপোর্ট দেয়, তো এই কারণে এরা হচ্ছে ইলেকট্রন সাপ্লাই দিয়ে এটাকে সাপোর্ট দিয়ে রাখে। ঠিক আছে, এই কারণে এটা কি হয়, বেশি স্থায়ী হয় মূলত যখন এটা পজিটিভ থাকে, অর্থাৎ কার্বোক্যাটায়ন থাকে কিংবা মিথাইল তোমার হচ্ছে যে ফ্রি রেডিকেল অবস্থায় থাকে। ঠিক আছে, তো এখন এখানে তো তোমার হচ্ছে যে ওর সাপোর্টের দরকার নাই, কারণ ও হচ্ছে আগে থেকে ইলেকট্রন পূর্ণ হয়ে আছে। এই কারণে কি হচ্ছে, এরা এই পজিশনে এসে এরা এই তখন হচ্ছে বেশি স্থায়ী হয়ে যায় এবং বাকিগুলোর স্থায়িত্ব আস্তে আস্তে কমতে থাকে। তো এটা মনে রাখলেই হবে আপাতত পক্ষে, যে মানে এখানে তোমার হচ্ছে যে কে বেশি সক্রিয় এবং কে বেশি স্থায়ী। ঠিক আছে, তো এরপরে আমরা হচ্ছে যে কয়েকটা বিক্রিয়া দেখব, সেটা হচ্ছে ইলেকট্রন আকর্ষী বিকারক কারা, এবং এর পরবর্তীতে আমরা দেখব যে ইলেকট্রন আকর্ষী বিকারক কে, আর হচ্ছে যে নিউক্লিয়াস আকর্ষী বিকারক কারা। ঠিক আছে, তো আমরা দেখি এখানে আমাদের এখানে বলা হচ্ছে যে ইলেকট্রন আকর্ষিত যে বিকারক সেটা হচ্ছে দুই রকম, বা ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল বলা হয় তোমার হচ্ছে ইলেকট্রনের প্রতি আকর্ষণ। ঠিক আছে, ইলেকট্রোফাইল, ফাইল মানে হচ্ছে আকর্ষণ থাকা। ঠিক আছে, ইলেকট্রন আকর্ষী গ্রুপ, এই যে দেখো ইলেকট্রোফাইল, ইলেকট্রন আকর্ষী গ্রুপ। ঠিক আছে, তো ইলেকট্রন আকর্ষী গ্রুপ তার মানে কি হচ্ছে, এরা হচ্ছে যে ইলেকট্রনের প্রতি আকর্ষণ থাকবে। ঠিক আছে, ইলেকট্রনের প্রতি আকর্ষণ থাকা মানে হচ্ছে এই যে ঋণাত্মক চার্জযুক্ত যে কার্বন আয়ন তুমি দেখতে পাচ্ছ, ঋণাত্মক চার্জযুক্ত যে কার্বন আয়ন, এই যে দেখো ঋণাত্মক চার্জযুক্ত যে কার্বন আয়ন গুলো ছিল আমরা আগের পেজে যেটা দেখে আসলাম, এদের প্রতি এদের আকর্ষণ অর্থাৎ ইলেকট্রোফাইলের আকর্ষণ সব থেকে বেশি থাকে। যেমন মনে করো যারা ধনাত্মক ইলেকট্রোফাইল, এরা কারা, এরা হচ্ছে মিথাইল কার্বনিয়াম আয়ন, মনে করো এইটা। এদের কাজ কি, এরা হচ্ছে যে নেগেটিভ কার্বন যেদিকে আছে ও সেদিকে ঝুঁকে যাবে। ঠিক আছে, এই যে দেখো ব্রোমিন প্লাস, এটা হচ্ছে কি নেগেটিভ কার্বন যেখানে আছে সেটা সেটা ওখানে চলে যাবে। ঠিক আছে, তো এভাবে আমরা দেখতে পেলাম যে যাদের হচ্ছে যে পজিটিভ চার্জ যুক্ত থাকতেছে, আয়ন হিসেবে থাকতেছে, তারা কি করে, এরা হচ্ছে যে ধনাত্মক ইলেকট্রোফাইল বলা হয়, অর্থাৎ ইলেকট্রনের প্রতি আকর্ষণ এদের, কিন্তু এরা ধনাত্মক চার্জ যুক্ত, এই জন্য এটাকে বলা হচ্ছে ধনাত্মক ইলেকট্রোফাইল। ঠিক আছে, কারণ এটা তো পজিটিভ আয়ন, তার মানে এরা কিন্তু নেগেটিভের দিকেই ঝুঁকবে। আরেকটা বলা হচ্ছে কাকে, প্রশম ইলেকট্রোফাইল। এরা কারা, প্রশম ইলেকট্রোফাইল হচ্ছে যারা, যাদের নিজস্ব কোনো ইলেকট্রন নাই, অর্থাৎ অষ্টক তোমার হচ্ছে যে সমযোজী মানে বাইরে কোনো আয়নিত অবস্থায় না, কিন্তু এদের অষ্টক পূর্ণ হয়নি। ঠিক আছে, এটা বলা হচ্ছে যে ধনাত্মক চার্জ থাকে না, কিন্তু এরা হচ্ছে সমযোজী বন্ধনে 6টা ইলেকট্রন থাকে, অর্থাৎ এদের অষ্টক কি হয়, অষ্টক হচ্ছে অপূর্ণ থাকে। তো অষ্টক অপূর্ণ থাকার কারণে এরা কি করবে, ইলেকট্রনের খোঁজে থাকবে। তো যেমন মনে করো যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, বোরন ট্রাইফ্লোরাইড, এখানে বোরন এবং অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস খুলে দেখা যাবে যে এরা কিন্তু সরাসরি ভাবে মানে হচ্ছে তোমার করতে পারে নাই, আহ কি বলবো এটাকে, অষ্টক পূরণ করতে পারে নাই। ঠিক আছে, অষ্টক পূরণ করতে না পারার কারণে এরা তখন কি করবে, এরা তখন তোমার হচ্ছে যে প্রশম ইলেকট্রন হিসেবে ইলেকট্রোফাইল রূপে কাজ করবে, অর্থাৎ যেখানে ইলেকট্রন থাকবে তাদের প্রতি এরা ঝুঁকে যাবে। ঠিক আছে, এবং এদের নিজস্ব কোনো চার্জ না থাকার কারণে এটাকে বলা হয় হচ্ছে প্রশম ইলেকট্রোফাইল। প্রশমন মানে তুমি জানোই যে হচ্ছে নিরপেক্ষ, এরা চার্জ নিরপেক্ষ। ঠিক আছে, এরপর আমরা আরেকটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে নিউক্লিওফাইল বা নিউক্লিয়াস আকর্ষী বিকারক। নিউক্লিওফাইল বা নিউক্লিয়াস আকর্ষী বিকারক যেটা, এটা কি, এটা দেখো যে এরা হচ্ছে কি করে, নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ করে। তো নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ যারা করবে, নিউক্লিওফাইল কথা থেকে আমরা বুঝতে পারছি নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ করতেছে। ঠিক আছে, তো যাদের বিক্রিয়ার যে দেখো যেসব বিকারকের নিউক্লিয়াস বা ধনাত্মক চার্জযুক্ত কেন্দ্রের প্রতি প্রবল আকর্ষণ থাকে এবং বিক্রিয়াকালে ইলেকট্রন দান করতে পারে, তাদেরকে নিউক্লিওফাইল বা কেন্দ্রাকর্ষী বিকারক বলা হয়, এদেরকে এনইউ দ্বারা বলা হয়।
এরা মূলত দুইটা, ঋণাত্মক নিউক্লিওফাইল আর হচ্ছে প্রশম নিউক্লিওফাইল। যেমন মনে করো যে ঋণাত্মক নিউক্লিওফাইল অর্থাৎ এরা নিজেরা ঋণাত্মক কিন্তু নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ এদের বেশি। যেমন মনে করো ব্রোমাইড আয়ন, এরা ঋণাত্মক কিন্তু নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ, অর্থাৎ কেন্দ্রীয় পরমাণুতে যাদের হচ্ছে কি থাকছে নিউক্লিয়াসের, মনে করো যে কার্বোক্যাটায়ন যারা, মনে করো এই যে কার্বোক্যাটায়ন, ঠিক আছে, কার্বোক্যাটায়ন যারা আছে, তো কার্বোক্যাটায়নে কি হচ্ছে, কার্বোক্যাটায়নে তোমার হচ্ছে যে এদের নিউক্লিয়াসে কিন্তু কি, নিউক্লিয়াসে কিন্তু নেগেটিভ চার্জ নাই, নিউক্লিয়াসে কিন্তু পজিটিভ চার্জ। তো নিউক্লিয়াসে পজিটিভ চার্জ থাকার কারণে এই যে নেগেটিভ গুলো আছে এরা এখানে আকর্ষিত হচ্ছে, বা এইটা যেটা আছে এরা এখানে গিয়ে যুক্ত হওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। তো এইটা থেকে আমরা বুঝলাম যে এটাকে বলা হচ্ছে ঋণাত্মক নিউক্লিওফাইল। তো ঋণাত্মক নিউক্লিওফাইল কার প্রতি আকর্ষণ করবে, কার্বোক্যাটায়নের প্রতি, ঠিক আছে। আবার আমরা যদি আগের পেজে যাই, ধনাত্মক ইলেকট্রোফাইল কার প্রতি আকর্ষণ করবে, এরা কিন্তু আকর্ষণ করবে কার্বানায়নের প্রতি, ঠিক আছে। ব্যাপারগুলো তোমাকে একটু ক্লিয়ারলি বুঝতে হবে। যেমন মনে করে যে মিথাইল কার্বানায়ন, মিথাইল কার্বানায়ন কিন্তু ঋণাত্মক নিউক্লিওফাইল, কারণ কি এরা নিজেরা ঋণাত্মক কিন্তু এরা নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ, অর্থাৎ হচ্ছে যে যেখানে তোমার হচ্ছে পজিটিভ জিনিস দেখতে পাবে সেখানে হচ্ছে এরা গিয়ে যুক্ত হওয়ার চেষ্টা করবে। ঠিক একই রকম ভাবে আমরা এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে তোমার প্রশম নিউক্লিওফাইল। তো প্রশম নিউক্লিওফাইল আমরা দেখো যে এদের নিঃসঙ্গ ইলেকট্রন জোট থাকে কিন্তু কোনো ঋণাত্মক চার্জ থাকে না। যেমন মনে করো অ্যামোনিয়া, এখানে অ্যামোনিয়ার নাইট্রোজেনে কিন্তু নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে কিন্তু এখানে কোনো চার্জ নাই, কারণ এটা সরাসরি ভাবে অণু গঠন করে ফেলেছে। একই রকম ভাবে পানির ক্ষেত্রে তাকালেও আমরা দেখতে পাবো পানির হচ্ছে যে নেগেটিভ চার্জ নাই, কিন্তু পানির হচ্ছে কি আছে, পানির এই তোমার হচ্ছে যে মুক্ত জোড় ইলেকট্রন আছে। তো এভাবে আমরা মূলত নিউক্লিয়াসের ব্যাপারটা আমরা এখানে জানতে পারলাম। তো আমরা যদি টোটাল বিক্রিয়াগুলোকে আমরা একটু চিন্তা করি, দেখো যে ফ্রি রেডিকেল মূলত এই ধরনের বিক্রিয়া দেয়, তিন ধরনের বিক্রিয়া দেয়। একটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, জোট বিক্রিয়া এবং পুনর্বিন্যাস বিক্রিয়া। ইলেকট্রোফাইলের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে প্রতিস্থাপন এবং জোট বিক্রিয়া দেখতে পাবো। আর নিউক্লিওফাইলের ক্ষেত্রে প্রতিস্থাপন, জোট বিক্রিয়া এবং অপসারণ বিক্রিয়া দেখতে পাবো। ঠিক আছে, এই ছকটা একটু মনে রাখবা, এই ছকটা ইম্পর্টেন্ট, এমসিকিউ আসে যে কারা কি ধরনের বিক্রিয়া দিয়ে থাকে। ঠিক আছে, এই ছকটা একটু মনে রাখবা, তাহলে হবে আশা করি। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে যে একটা টপিক আমরা পড়াবো বলেছিলাম এখানে, একটা জিনিস সেটা হচ্ছে এইটা ব্রোমিনের সংযোজন বিক্রিয়া। তো ব্রোমিনের সংযোজন বিক্রিয়াতে তুমি দেখো যে এখানে পাই ইলেকট্রনের প্রভাবে ব্রোমিন ডাইপোল ডাইপোল তৈরি হয়েছে, এটা তৈরি করেছে, ঠিক আছে। এই যে ব্রোমিন, তাহলে ব্রোমিন কি করলো, এই যে কার্বন, এই যে এরা কি করেছে, এরা হচ্ছে যে নিজেদের মধ্যে ভাগ হয়েছে, নিজেদের মধ্যে ভাগ হয়ে এখান থেকে একটা করে ইলেকট্রন এটা ত্যাগ করে দিয়ে মানে এদের পাই বন্ধনটাকে ভেঙে ফেললো। তো পাই বন্ধনটাকে ভেঙে ফেলার ফলে কি হয়েছে, এই এটার প্রতি এরা তখন আকর্ষিত হয়েছে, আকর্ষিত হয়ে এইভাবে এরা হচ্ছে কার্বো ক্যাটায়ন তৈরি করলো, ঠিক আছে। কার্বো ক্যাটায়ন তৈরি করার পরে কি করতেছে, কার্বো ক্যাটায়নের এখানে কি আছে, পজিটিভ চার্জ যুক্ত আছে। পজিটিভ চার্জ যুক্ত থাকার কারণে এই যে ব্রোমিন যেটা আছে, এই ব্রোমিনটা তখন কি হিসেবে কাজ করে বলতে পারবা, এই ব্রোমিনটা তখন কিন্তু তোমার হচ্ছে যে ঋণাত্মক নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। ঋণাত্মক নিউক্লিওফাইলের কাজ কি, পজিটিভ নিউক্লিয়াসকে খুঁজে বের করা। তো এই তখন পজিটিভ নিউক্লিয়াসকে খুঁজে বের করে এইখানে গিয়ে তখন কিন্তু যুক্ত হয়ে যাবে, ঠিক আছে। এভাবেই মূলত হচ্ছে তোমার এই ব্রোমিনের সংযোজন বিক্রিয়াটা সম্পূর্ণ করে, ঠিক আছে। তো আমি যদি এটা আগে পড়াতাম কার্বোক্যাটায়নকে এগুলো না পড়ে, তাহলে তুমি আসলে বুঝতে পারতে না। আশা করি এখন এটা বুঝতে পারবা তুমি।